প্রমোদ চৌধুরীর যদি খাবার নিয়ে বসতো, তার মা নাকি গালের মধ্যে চর দিয়ে বলতো যে এত খাচ্ছিস কেন, পেট ভরে খাবার খেলে বিদ্যা রাখবি কোন জায়গায়। আর ব্রিটিশ সরকার তো এজন্যই, ওনারা 5 ভাই ছিলেন ব্যারিস্টার, বোন একটা ছিল ডাক্তার, এজন্য ব্রিটিশ সরকার ওনার মাকে রত্নগর্ভায় পুরস্কারে ভূষিত করেছিলেন। এটা হলো যে এই যে আমরা বলি যে প্রমোদ চৌধুরীর জমিদার বাড়ি, মূলত এটা তো প্রমোদ চৌধুরীর জমিদার বাড়ি না। প্রমোদ চৌধুরী হলো জমিদার বাড়ির পাশের একজন ধনাঢ্য পরিবারের সন্তান। হ্যাঁ হ্যাঁ, ভবন দেখছি। এখানে একটা দ্বিতল ভবন ছিল, তাদের কাছারি ঘর বলতো। ওই যে একটা মন্দির আছে, এখানে আরেকটা বিল্ডিং। বাংলা সাহিত্য কি কেবল পুরনো পুঁথির শব্দজট, নাকি এটি আমাদের প্রতিদিনের মুখের ভাষা? আজ থেকে 100 বছর আগে এক ব্যক্তি কলম ধরেছিলেন এই প্রশ্ন নিয়ে। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন? এই মানুষটি তার হবু স্ত্রীকে প্রথমবার দেখার প্রস্তাব পাওয়ার পর রেগে গিয়ে গাছের তলায় শুয়ে পড়েছিলেন। বলেছিলেন পরের বাড়ির খুকি দেখার ইচ্ছে নেই তার। কে ছিলেন সেই খুকি, আর কেনই বা এই ব্যারিস্টার সাহেব জমিদারি ছেড়ে কলম যুদ্ধ শুরু করেছিলেন? আজ আমরা পৌঁছে গেছি পাবনার হরিপুর গ্রামে, চলিত রীতির প্রবর্তক প্রমথ চৌধুরীর পৈতৃক ভিটায়। পাবনার চাটমোহর উপজেলায় এই হরিপুর গ্রাম। এখানেই ছিল চৌধুরী পরিবারের আদিবাস। এই যে চলিত ভাষায় আমরা এখন লিখছি, এই চলিত রূপটির জন্য একদল মানুষ যুদ্ধ করেছিল। সেই অগ্রগণ্য মানুষটি হচ্ছে প্রমথ চৌধুরী, যার ছদ্মনাম বীরবল। আমরা আজকে এসেছি বীরবলের তথা প্রমথ চৌধুরীর পৈতৃক ভিটা দেখতে এবং আপনাদেরকে দেখাতে। বাবা দুর্গাদাস চৌধুরী ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট। প্রমথ চৌধুরীর জন্ম 1868 সালের 7 আগস্ট যশোরে হলেও তার আত্মিক যুগ ছিল এই মাটির সাথে। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অনেক মেধাবী। কৃষ্ণনগর কলেজ থেকে শুরু করে কলকাতার হেয়ার স্কুল, প্রেসিডেন্সি কলেজ, আর শেষে ইংল্যান্ড থেকে ব্যারিস্টারি করে দেশে ফিরেন প্রমথ চৌধুরী। সরস্বতী পূজার দিন আলবার্ট হলে রবীন্দ্রনাথ এসেছেন বক্তৃতা দিতে, সাথে তার সুন্দরী ভাতুষপুত্রী ইন্দিরা দেবী। বন্ধু নারায়ণ প্রমথকে সাধলেন সুন্দরী ইন্দিরা দেবীকে দেখতে যেতে। প্রমথ চৌধুরী তো রেগে আগুন। তিনি তার বন্ধুকে বললেন, পরের বাড়ির খুকি দেখার শখ আমার নেই। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস দেখেন, সেই খুকির সাথেই তিনি গাঁটছড়া বাঁধেন 1899 সালে। রবীন্দ্রনাথের ভাতিজি ইন্দিরা দেবীকে তিনি বিয়ে করেছিলেন। বিয়ের পূর্বেও তাদের মধ্যে প্রেম ছিল। সেই প্রেমের সময় তারা ফরাসি ভাষায় একে অন্যকে চিঠি লিখতেন। ব্যারিস্টারি, অধ্যাপনা, ঠাকুর এস্টেটের ম্যানেজার, কোনোটাতেই মন বসেনি তার। প্রমথ চৌধুরী বিশ্বাস করতেন কলম চালানো তার শখ, ব্যবসা নয়। স্থানীয় সাহিত্যপ্রেমী লোকজন সবাই মিলে এই ঘরটা করেছে। সরকারেরও মনে হয় কিছু সহযোগিতা ছিল স্থানীয় ইউনুর। তারা এখানে একটা পাঠাগার নির্মাণ করেছে। এইটা খুবই একটা ভালো কাজ। প্রমথ চৌধুরীর জন্মভিটায়, তার পৈতৃক ভিটায় একটা পাঠাগার নির্মাণ, এটা খুবই প্রশংসনীয় একটি কাজ। আমরা একটু পাঠাগারটার দিকে যাচ্ছি। এটার দায়িত্বেও আছেন একজন সাহিত্যপ্রেমী মানুষ, আমরা তার সঙ্গেও কথা বলবো। চলেন পাঠাগারটা একটু দেখাই। তারা এখানে অনুষ্ঠানও করে। বাহ, একটা পাঠাগার আপনারা দেখছেন, কিছু বইপত্র আছে। সত্যিকার অর্থে প্রমথ চৌধুরীকে ভালোবাসলে এরকম কাজই করা উচিত। তিনি একজন উঁচু মাপের সাহিত্যিক ছিলেন। রবীন্দ্রনাথের ভাতিজির বর ছিলেন, রবীন্দ্রনাথের সবচেয়ে প্রিয় ভাতিজি, তার বর ছিলেন প্রমথ চৌধুরী। এই পাঠাগারটা 2017 সালে আমাদের সাবেক জেলা প্রশাসক রেখারানী বালো, উনি এটা সংস্কার করার পরে সংরক্ষণ পরিষদের উদ্যোগে উনি একটা চাহিদা পান। সেই চাহিদার অনুপাতে আমাদের এখানে এই পাঠাগারটি উনি স্থাপন করেন, যেন সাহিত্যিক প্রমথ চৌধুরীর স্মৃতিটাকে যেন ধরে রাখা যায়, সেই লক্ষ্যে এই পাঠাগারটি নির্মাণ করা হয়। তো আমি স্বেচ্ছাশ্রমে স্যার এটা আমি ধরে রেখেছি, যাতে সাহিত্যিক প্রমথ চৌধুরীর নামটুকুন যাতে পার বাংলা থেকে মুছে না যায়, এবং এই আশপাশের যুব সমাজ, বিশেষ করে যুব সমাজের আইকন যারা,
শিক্ষার্থী, ছেলে মেয়ে, টিচার এবং দূর দূরান্তের যারা সম্মানীয় ব্যক্তি যারা এখানে আসেন, তারা যেন এসে, আপাতত সাহিত্যিক প্রমোদ চৌধুরীর এখানে দেখার মতো কিছুই নেই, তবু যেন দু একটা বই দেখে এবং এই পাঠাগারটা দেখে যেন তারা যত হৃদয়কে অনুপ্লাবিত করতে পারে, সে লক্ষ্যে আমি এটা ধরে রেখেছি এবং চাই যে সাহিত্যিক প্রমোদ চৌধুরী নামের একটা মেমোরিয়াল হোক। প্রমোদ চৌধুরী জমিদার পরিবারের সন্তান। এইখানে তাদের বিরাট বড় জমিদারি ছিল। আপনারা এখন দেখছেন একটি মন্দির, এটা মনে হয় শিব মন্দির। প্রত্নতত্ত্ব বিভাগের উচিত এই মন্দিরটা সংরক্ষণ করা। একসাথে দুটো কাজ হবে, প্রমোদ চৌধুরীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হবে, পাশাপাশি এই পুরাকৃতিটি সংরক্ষণ করা হবে। আমরা দেখতে পাচ্ছি যে চিকন ইটের ব্যবহার, এটি নিঃসন্দেহে অনেক পুরনো। ওই কান্তজির মন্দির বা জোড়া মন্দিরের যে স্টাইল, একই স্টাইলে এটা করা। এখানকার টেরাকোটাগুলা নষ্ট হয়ে গেছে, কিন্তু মন্দিরটির মূল কাঠামো এখনও দাঁড়িয়ে আছে ওইভাবেই। দেখেন, স্থানীয় লোকজনের ইচ্ছা এবং প্রচেষ্টা আছে। তারা থানার সঙ্গে কথা বলে এই মন্দিরের গেটটি লক করে দিয়েছে, কারণ এইখানে এলাকার ছেলেপেলেরা বিভিন্ন ধরনের বাজে আসর বসায় এবং এটা ধ্বংস হওয়ার সম্ভাবনা আছে। তাই তারা নিজ উদ্যোগে এটার যে দরজা আছে সেই দরজাগুলো বন্ধ করে রেখেছে। প্রমোদ চৌধুরী সংরক্ষণ পরিষদ এইখানে খুব অ্যাক্টিভ। তাদের হয়তো টাকা পয়সা নাই, কিন্তু তারা এই জন্মভিটাটাকে আঁকড়ে ধরে আছেন। তারা চান এইখানে কিছু একটা হোক। এটা তারা নিজেদের খরচে বাউন্ডারি দিয়েছেন। তারা এখানে একটি লাইব্রেরি চালান। সরকার থেকে যদি উদ্যোগ নিয়ে এখানে কিছু একটা করা হয়, একটা মেমোরিয়াল বা তাদের ভাষায় তারা যেটা চাচ্ছেন একটা বৃদ্ধাশ্রম, তাহলেও কিন্তু মানুষজন উপকৃত হয়। পাশাপাশি প্রমোদ চৌধুরীকে আমরা মনে রাখতে পারি, আমাদের যে তরুণ প্রজন্ম, সেই প্রজন্মের মধ্যে প্রমোদ চৌধুরীকে ছড়িয়ে দিতে পারি। এটা হলো যে এই যে আমরা বলি যে প্রমোদ চৌধুরীর জমিদার বাড়ি, মূলত এটা তো প্রমোদ চৌধুরীর জমিদার বাড়ি না। প্রমোদ চৌধুরী হলো জমিদার বাড়ির পাশের একজন ধনাঢ্য পরিবারের সন্তান। আর জমিদার বাড়িটা ছিল আলাদা একটা ব্যক্তি। তো আমরা ইতিহাসে অনেক সময় ভুল তথ্য দিয়ে থাকি, কিন্তু আমরা যেটুকু জানি বা আমরা আরও পার্শ্ববর্তী একজনের সাথে কথা বলছি, তারা বলছে যে প্রমোদ চৌধুরী হলো একটা সম্ভ্রান্ত একদম শিক্ষিত পরিবারের একটা ছেলে। আর জমিদার বাড়িটা হলো এই সাইডটা ছিল, যেটা এখন আজ থেকে অনেক আগেই ধ্বংসাবশেষ হয়ে গেছে। এটা সংরক্ষণ আমরা এর আগেও আমরা অনেক দেখা যাচ্ছে নিউজ চ্যানেল আমরা প্রতিবেদন করেছি। তো আমরা এখানে মনে করি যে আমাদের যে পাবনা জেলা প্রশাসক আছে, বর্তমানে যারা এখন মাননীয় সংসদ সদস্য আছে, তার এখন এই জায়গাটা এখন সংরক্ষণ করা উচিত। আর যদি সংরক্ষণ না করা হয় তাহলে এক কালের গবে একটা বিলুপ্তই হয়ে যাবে একবারে। আর মানে অনেকটা পড়াটা বিলুপ্ত পথে চলেই গেছে বলা যেতে পারে। আমরা পাঠ্য বইতে পড়ি যে প্রমোদ চৌধুরী, যে আমাদের লেখক সাহিত্যিক, তিনি একজন সুনামধন্য একজন ব্যক্তি এবং তার দেখা যাচ্ছে যে তার পৈতৃক সূত্র এখানে বাস করতো। তিনি কোনো এখানে থাকতো না, মানে লেখাপড়ার সূত্রেও তিনি বাইরে থাকতো। তার পিতার বাড়ি এখানে ছিল, সেই সূত্রে আমরা বলি যে প্রমোদ চৌধুরী জমিদার বাড়ি। মূলত এখানে প্রমোদ চৌধুরী এটা জমিদার বাড়ি না, প্রমোদ চৌধুরী ছিল জমিদার বাড়ির পাশে একজন ধনাঢ্য পরিবারের একটা সন্তান। ভদ্রলোক যেমনটি বলছিলেন যে প্রমোদ চৌধুরী এখানে থাকতেন না, তবে বছরে অন্তত একবার আসতেন, 15 দিন থাকতেন। এটার স্মৃতিচারণ করতে গিয়ে তিনি একবার লিখেছিলেন যে আমরা হরিপুরের বাড়িটা সঙ্গে করে নিয়ে এসেছিলাম। অর্থাৎ ওনার হরিপুরের বাড়ির প্রতি আমৃত্যু একটা টান ছিল। এই বাড়িটাকে তিনি অসম্ভব ভালোবাসতেন। প্রমোদ চৌধুরীর পরিবারের কেউ কখনো আসছে আপনারা দেখছেন? আমরা দেখি নাই। তো এখানে এক টিচার ছিলেন গুরুদাসপুর কলেজে, কল্যাণ চৌধুরী নামে। তো উনি বলতেন যে আমরা এই চৌধুরী পরিবারেরই সন্তান। তার মানে এরা সবাই কি চলে গেছে? হ্যাঁ, সবাই চলে গেছেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে কি কখনো এদের পরিবারের কেউ ছিল কি এখানে? না, কেউ ছিল না। পাকিস্তান হওয়ার সময় সবাই চলে গেছে। পাকিস্তানের 47 সালে দেশ বিভাগের সময় জমিদার ছিলেন, ওরা তখন প্রথা উচ্ছেদ হওয়ার পরেই এখান থেকে চলে গেছেন। এখানে কি আপনারা আপনাদের ছেলেবেলায় কোনো ভবন দেখছেন? হ্যাঁ, ভবন দেখছি। এখানে একটা দ্বিতল ভবন ছিল, তাদের কাছারি ঘর বলতো। ওই যে একটা মন্দির আছে, আচ্ছা, ওইখানে আর একটা বিল্ডিং ছিল, এটা আমরা দেখছি। এগুলো কারা ভাঙছে? এইটা আমার জানা নাই। প্রমোদ চৌধুরী প্রথম বাঙালি পাঠকদের ইতালীয় সনেট এবং ফরাসি গল্পের আঙ্গিকের সাথে পরিচয় করিয়ে দেন। রবীন্দ্রনাথ ঠাকুর
একবার অভিমান করে সাময়িক পত্রে লেখা বন্ধ করে দিয়েছিলেন, কিন্তু প্রিয় পাত্র প্রমোতর আবদার তিনি ফেলতে পারেননি, আবার কলম ধরলেন। এমনকি রবীন্দ্রনাথের শেষের কবিতাও প্রথম এই সবুজপত্রেই প্রকাশিত হয়। 1914 সাল 25শে বৈশাখ আত্মপ্রকাশ করল সবুজপত্র। এটি কেবল পত্রিকা ছিল না, ছিল একটি আন্দোলন। পুরনোকে বিদায় করে নতুনের আগমন, অর্থাৎ যে সাধু ভাষার সাহিত্য, সেই সাহিত্যকে নাড়িয়ে দিয়ে চলিত ভাষায় প্রথম সাহিত্য প্রকাশ শুরু হয় এই সবুজপত্র দিয়ে। স্থানীয় মানুষজন আমাকে বললেন যে সবুজপত্রের প্রেসটাও নাকি এইখানে ছিল। পরবর্তীতে সেই প্রেসের ঘরটি ভেঙে ফেলা হয়। অর্থাৎ দেখেন, সবুজপত্রের মতো পত্রিকা যাত্রা শুরু করেছিল এই পাবনার হরিপুর গ্রাম থেকে। সবুজপত্রে কোনো বিজ্ঞাপন ছিল না, কোনো ছবিও ছিল না। এমনকি যদি কোনো ছাপার ভুল হতো, প্রমোদ চৌধুরী বলতেন যে এইটা পাঠক নিজে সংশোধন করে নেবেন। অর্থাৎ একটা সংস্কারের ঊর্ধ্বে রেখে তিনি সবুজপত্র চালাতেন। আমরা পাবনা জেলার ইতিহাসে বইয়ের মধ্যে যেটা জেনেছি, সেখানে রাধারমন সাহা বারবার উল্লেখ করেছেন যে ওমর আলী ওঝা জমিদারদের প্রধান ছিলেন, সাহিত্যিক প্রমোদ চৌধুরীদের বংশোদ্ভূতই হবেন। তো উনি নাকি সাপের সাথে কথা বলতে পারতেন। এই সমস্ত কথাগুলো ওই বইয়ের মধ্যে আমি পেয়েছি। এখন যে কাজটা করা উচিত সেটা হচ্ছে এই 6-7 বিঘা জমির উপর যে প্রমোদ চৌধুরীর পৈতৃক ভিটাটা আছে, এটা সংরক্ষণের জন্য এর চারপাশে একটা বাউন্ডারি দেওয়া উচিত, পার্মানেন্ট বাউন্ডারি। তাহলে এই মন্দিরটাও যেমন রক্ষা পাবে, এইখানটাতেও মানুষজন চাইলেও দখল করতে পারবে না। পুরোটাই বাউন্ডারি করা উচিত। সরকার চাইলে এটা করতে পারে। দেখেন, আমরা প্রমোদ চৌধুরীকে চাইলেই মুছে ফেলতে পারবো না। তার যে কীর্তি, সেই কীর্তি মুছে ফেলার সক্ষমতা আমাদের নাই, কিন্তু তার এই বাস্তবিটাকে আমরা মুছে ফেলতে পারবো। এতে প্রমোদ চৌধুরীর কিছু আসবে যাবে না। বরঞ্চ আমরা যদি প্রমোদ চৌধুরীর এই বাস্তবিটাকে আগলে রেখে তাকে আমরা তরুণ প্রজন্মের কাছে, নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে পারি, তাহলে সেটা আমাদের জন্য ভালো কাজ হবে। আমরা নিজেরাই নিজেদেরকে উন্নত করব। এইখানে পূজা উৎসব হয়, এই যে আপনারা দেখছেন, এইখানে পূজা হয়। এটা মহাদেব মন্দির, আমরা টাকাও দেখতে পাচ্ছি, 5 টাকা, 2 টাকা। হ্যাঁ, এখানে পুজো হয়। এই টাকা আবার কেউ নেয় নাই, এখানেই আছে। এখানে বাৎসরিক 2-3টা মেলা এখানে বসে। সেই মেলা হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের, অর্থাৎ প্রমোদ চৌধুরী যিনি ছিলেন সনাতন ধর্মের মানুষ, তার ইয়েতে এখানে কালবৈশাখী 2টা মেলা হয়। এই ভিটাটার পাশ দিয়ে একটা বড় রাস্তা গিয়েছে, এর ওই পাশে একটা বড় দিঘি আছে। সেই দিঘিতে ওই আমলের একটা ঘাট আছে, আমরা আপনাদেরকে সেই ঘাটে নিয়ে যাচ্ছি। এই যে এই পুকুরটা, এইটা শুধু প্রমোদ চৌধুরীদের না, এই পাশে আরও জমিদাররা ছিল, তাদেরই হয়তো বা। স্থানীয় লোকজন বললেন যে অল্প একটু জায়গা প্রমোদ চৌধুরীদের, বাকিটা ওই পাশে অন্য জমিদার ছিল তাদের। ঘাটটা তো সেই প্রাচীন, অনেক পুরনো। ওই পাশেও একটা ঘাট ছিল, ওই পাশেও ঘাট, 3টা ঘাট, 5টা ঘাট ছিল। হ্যাঁ, ওই কর্নারে একটা, 2টা, 4টা, 5টা। ভারতবর্ষ ভাগের ঘণ্টা বাজার সময়ই 1946 সালের 2 ডিসেম্বর শান্তিনিকেতনে তিনি দেহত্যাগ করেন। প্রমোদ চৌধুরী একজন অসাম্প্রদায়িক মানুষ ছিলেন, কিন্তু মৃত্যুর আগে তিনি দেখে গেলেন ভারতবর্ষের হিন্দু মুসলিম যারা পরস্পর বসবাস করে আসছিল শত বছর, 1000 বছর, তারা একে অপরের রক্ত নিয়ে হোলি খেলল, দাঙ্গায় লিপ্ত হলো। দাঙ্গার ওই সময়টা তিনি দেখেছেন, ওই সময় তিনি মৃত্যু পথযাত্রী। প্রমোদ চৌধুরী শিখিয়ে গেছেন আভিজাত্য মানে শুধু রক্ত নয়, আভিজাত্য মানে উদারতা। তার এই বাস্তবিটা আজ ধ্বংসের মুখোমুখি। আমরা চাই এই বাস্তবিটা সংরক্ষণ করা হোক। যারা আমাদের এই ভিডিওটি দেখলেন, সবার প্রতি অশেষ কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।